বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি প্রতিবেদন পড়ব। তো প্রতিবেদনটা শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখি। এই প্রতিবেদনটা লেখা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে। তো বাংলাদেশের রাজনীতি যেহেতু বিশ্লেষণ করেছে ডক্টর এস.কে. আকরাম আলী স্যার, তো তিনি কিন্তু এই প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে জিয়াউর রহমান, তারপরে হাসিনা এবং তারপরে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ব্যাপার কিন্তু উল্লেখ করেছেন। তো স্যার এখানে তার পার্সপেক্টিভ থেকে বলেছেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে যেহেতু বলেছেন, তো অনেকগুলো বিষয় যে ভারতের ইনভলভমেন্টের কথা বলেছেন। তো এই ব্যাপারগুলো স্যারের দিক থেকে দেখিয়েছে এবং সেটাকেই বিশ্লেষণ করা হচ্ছে। তো এটা আসলে কতটা সঠিক বা কতটা আসলে বাস্তবসম্মত এই ব্যাপারটায় না গিয়ে আমি জাস্ট প্রতিবেদনটা ব্যাখ্যা করছি। আপনারা আশা করি ব্যাপারটা ওইভাবে নেবেন। ঠিক আছে? আচ্ছা। তো একটা ব্যাপার এখানে দেখেন যে ডিভাইড অ্যান্ড রুল এই নীতির কথা বলা আছে। ডিভাইড অ্যান্ড রুল নীতিটা কি আসলে? এটা হচ্ছে বাংলায় যদি বলি, ভাগ করো, শাসন করো। মানে কোনো একটা গোষ্ঠী আছে, খুব বড় গোষ্ঠী, তাকে আপনি যত ভাগ করবেন, আপনি তাকে তত শাসন করতে পারবেন সুন্দর করে। কেননা বড় গোষ্ঠী যদি ঐক্যবদ্ধ থাকে এবং আপনি শাসন করতে যান, তখন তো আপনি যদি ভুলভাল কিছু করেন, আপনার বিরুদ্ধে তারা মাথাচাড়া দিয়ে উঠবে। তো তাদেরকে যত ভাগ করে ছোট ছোট করে রাখা যায়, তাদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে রাখা যায়, তখনই আপনি বাইরে থেকে মাতবরি করতে পারবেন বা শাসন করতে পারবেন। এই ডিভাইড এন্ড রুল নীতিটা সবার প্রথম যদি বলি উপমহাদেশে অ্যাপ্লাই করেছিল কারা এবং সফলভাবে অ্যাপ্লাই করছিল কারা? ব্রিটিশরা। এই ব্রিটিশরা দেখা গিয়েছে কি, তারা মানুষকে সহজে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই ভূখণ্ডটাকে, ভারতবর্ষ যে, সেই ভূখণ্ডটাকে নিয়ন্ত্রণের জন্য আসলে তারা এই নীতিটা মানে অ্যাপ্লাই করেছিল আমাদের উপরে। এবং বিষয় হচ্ছে, এটা মানুষকে সহজে নিয়ন্ত্রণ করা যায় ডিভাইড এন্ড রুল দিয়ে, কিন্তু যদি একটা বৃহৎ ক্ষেত্রে চিন্তা করি, তখন শান্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক ক্ষতি ডেকে আনে। এটা আসলে কেন ক্ষতি ডেকে আনে, তার বাস্তব উদাহরণ হচ্ছে এই ভারতবর্ষটা। একটু পরে সেটা বলা হচ্ছে যে কেন। আচ্ছা, এই নীতিতে কিন্তু ছোট ছোট বড় বা যে কোনো গোষ্ঠীর মধ্যে এই নীতি দেখা গেছে প্রয়োগ করতে। এবং এই যে নীতিটা, এই নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয়েছে জানেন? ভারতীয় মুসলমানরা। কেন, ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় আসে, তখন একটা ব্যাপার দেখা গেছে কি, যে ব্রিটিশ সরকার ক্ষমতায় আসার পরে ভারতীয় যারা ছিলেন, তখন তারা অনেক বেশি হিন্দু সম্প্রদায় যারা ছিলেন, তো তারা সবসময় দেখা গেছে হিন্দু সম্প্রদায়কে বেশি সুবিধা দিয়েছিল ব্রিটিশরা ক্ষমতায় আসার পরে। এটা সুবিধা যে দিয়েছিল ব্যাপারটা তাও না, তারা ইংরেজি শিক্ষার কথা বলেছিল। তখন হিন্দুরা আসলে ইংরেজি শিক্ষার প্রতি বেশি সচেতন ছিল। মুসলমানরা অনেক ক্ষেত্রে পেয়েছি তারা নিজেদের গোঁড়ামির কারণে ইংরেজি শিক্ষাটা নেয়নি, তো যে কারণে পিছিয়ে পড়া। তো তখন কিন্তু মুসলমানদের একটা অবহেলার সৃষ্টি হয়েছে। এই সৃষ্টি থেকে কিন্তু একটা বিভাজনের তারা জায়গা খুঁজে পেয়েছিল এবং সেই বিভাজনটাকে কিন্তু তারা খুব ভালো কাজে লাগায় এবং নীতিটা কার্যকর হয়, ফলে সমাজে দেখা যায় ফাটল। আচ্ছা, এর আগেও তো দীর্ঘদিন ধরে যদি বলি, ভারতবর্ষ তো আর ১-২ দিনের না, দীর্ঘ বছর ধরে কিন্তু এই অঞ্চলে মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছিল। হিন্দু বলি, মুসলমান বলি। এখানে হিন্দু শাসক ছিল, বৌদ্ধ শাসক ছিল, এখানে মুসলিম শাসক ছিল, দীর্ঘদিন মুসলিম শাসক ছিল। মানে যে অতীতটা আসলে স্মরণকাল, আমরা এ ইতিহাস খুব তাজা যেটার আমরা ইতিহাস পাই আরকি, সেটা কিন্তু মুসলিম শাসনামল ছিল। সেই শাসনামলেও কিন্তু এই অঞ্চলে হিন্দু মুসলিম দেখা গেছে যে প্রায় শান্তিপূর্ণভাবেই এবং ভ্রাতৃত্বপূর্ণ আচরণ বজায় রেখে কিন্তু তারা আসলে এখানে বসবাস করে আসছিল। ঠিক আছে? কেননা দেখা গেছে যে মুসলিমদের শাসনদের ক্ষেত্রে উদারপন্থী বা ধর্মনিরপেক্ষতার যে দৃষ্টিভঙ্গিটা, এই ভঙ্গিটা কিন্তু তখনও পাওয়া গেছে। তারা অনেকগুলো বিষয় ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু হিন্দু মুসলিমদের মধ্যে এত বড় কোন্দল, এত বড় সমস্যা, এত বড় দাঙ্গা, এগুলো কিন্তু তখন সৃষ্টি হয় নাই। এটা সৃষ্টি হয় কখন? এই ডিভাইড অ্যান্ড রুলটা যখন এপ্লাই করে, এই যে বলছে না যে ডিভাইড অ্যান্ড রুলটা আসলে ধ্বংসাত্মক, ভারতীয়রা যখন বুঝতে পারে, জনগণরা কখন বুঝতে পারে? যখন এই নীতির আসলে অবসান ঘটে তখন বুঝতে পারে। তাই না? কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু এই নীতিটা, এই যে ভারতীয়দের মুসলিমদের মধ্যে, হিন্দুদের মধ্যে একটা বিশাল সংঘাত, এই নীতিটা আসলে কৃত্রিমভাবে তৈরি করে রেখেছে। এবং যে কারণে এই যে ভারতবর্ষ এতগুলো ভাগ হয়ে গেল। ঠিক আছে? এই ছিল বিষয়টা। আচ্ছা। তো এই নীতিটা আসলে ব্রিটিশ পর্যন্ত ওকে ছিল। কিন্তু এটা কি স্বাধীনতার পরে আমাদের দেশে আসছে? স্যারকে এটা সেটাই দেখাইছে যে স্বাধীনতার পরেও আমাদের দেশে এই বিভাজন নীতির আবার শুরু হয়। কিভাবে শুরু হয়? স্যার এখানে দেখিয়েছেন যে আমাদের দেশে ২ টা শ্রেণী আছে। একটা হচ্ছে শোষণ করে যে বা শাসন করে যে শাসন শ্রেণী, আরেকটা হচ্ছে যে শাসিত হয়। শাসিত হওয়াটা স্যার এখানে শোষণের শিকার বুঝাইছে আরকি, যাই হোক।
দেখেন বাংলাদেশের যে মধ্যবিত্ত শ্রেণী তারা কিন্তু দেখা যায় সবসময় কি শাসক দ্বারা শোষণের শিকার হয়। মধ্যবিত্ত শ্রেণীর উপরে সবকিছু আসে আর কি। শাসকরা অভিজাত শ্রেণী থাকে, উচ্চবিত্ত থাকে, তারা আসলে একটা ক্ষমতার অ্যাপ্লাই করে। তো সমাজে স্পষ্টভাবেই দেখা যায় কি উচ্চবিত্ত এবং মধ্যবিত্তর মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে। এবার আসি স্বাধীনতার পরেই বিভক্তিটা কিভাবে হয়েছে। স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার যে শাসনকে স্থায়ী করতে একটা নীতি ছিল, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের নীতি আর একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের নীতি। তো এই যে দুইটা দলে ভাগ করা, মুক্তিযুদ্ধের পক্ষের নীতি বিপক্ষের নীতি, এই ভাগটা কিন্তু সেই ডিভাইড এন্ড রুলকেই আবার কি করে সেই সেই জিনিসটাকে কিন্তু আবার সামনে নিয়ে আসে এবং একটা স্থায়ী বিভেদ সৃষ্টি করে। এবং ভারত এতে একটা স্বার্থ দেখলো। সেই স্বার্থটা আসলে কি, সেই স্বার্থটা এই বাংলাদেশের মধ্যে একটা বিশাল দলে ভাগ করে দিল, যে একদল হচ্ছে কি মুক্তিযুদ্ধের পক্ষে, একদল বিপক্ষে। তো একটা চিরতরে বিভক্তির জায়গা খুঁজে পেল, যাতে করে কি বাংলাদেশ আর কখনোই শান্তি বা সমৃদ্ধির জন্য উপভোগ করতে না পারে। আচ্ছা, এই যে কৌশলটা ভারতের, এটা আবার জিয়াউর রহমান বুঝতে পেরে তিনি কিন্তু এই নীতি থেকে বের হয়ে তিনি আবার কোন নীতি প্রয়োগ করছেন? বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়তাবাদ নীতিটা কি? বাংলাদেশের জাতীয় ঐক্যের যে প্রয়োজনীয়তা, এইটা বুঝে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদটা তৈরি করেন এবং এর ফলে যে বাংলাদেশের বিভক্তিটা, সেই বিভক্তিটাও লোপ পায়। মানুষের মধ্যে যে বিভক্তিটা এবং যে নির্ভরশীলতা অন্যান্য দেশের উপরে, বিশেষ করে ভারতের উপরে যে নির্ভরশীলতাটা, সেইটাও আসলে কমে আসে এবং আত্মনির্ভর হয়ে ওঠার একটা প্রচেষ্টা থাকে। ঠিক এই ব্যাপারটাকেই স্যার তিনি বলছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেখা গেছে যে 2008 সাল পর্যন্ত এই যে যে বেসটাকে ডিভাইড এন্ড রুলের কথা বলতেছি, যে দুইটা পক্ষে ভাগ করা, এই ভাগটা কিন্তু 2008 পর্যন্ত দৃষ্টান্ত হয় নাই বা ওটা মানুষের চোখে ওইভাবে পড়ে নাই। কিন্তু যখন আবার হাসিনা ক্ষমতায় আসলো, তখন তিনি আবার কি এই বিভাজন নীতিটা চালু করলো। সেই বিভাজন নীতিটা ঠিক তার পূর্বসূরীর মতো, যে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে এই দুইটা শিবিরে ভাগ করলো। এবং এই শিবিরে ভাগ করার ফলে কারা সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হলো? দেখা গেছে যে জামাতের যে নেতারা, লেখা আছে এদিকে, এখানে বলা আছে যে ভারতের নির্দেশে তিনি জামাতের কে নির্মূল করার যে পরিকল্পনাটা, এটা গ্রহণ করে এবং তাদের উপর অকথ্য নির্যাতন। আসলে এই নির্যাতনের নমুনা তো বাস্তবে টিভি মিডিয়াতে অভাব নেই, তাই না? যে জামাতের উপর কতটা অকথ্য নির্যাতন হয়েছে এবং এটা দেখা গেছে যে শীর্ষ নেতাদের বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে এবং বিএনপিও প্রায় অনেক নির্যাতনের শিকার হয়েছে তাদের এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ এই সিস্টেমের, এই ডিভাইড এন্ড রুলের মধ্যে দিয়ে, ঠিক আছে? এবং দেখা গেছে যে হাসিনা প্রায় সময় জিয়াউর রহমানকেও কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বলে তিনি আসলে আখ্যা দিতেন, তাই না? তার মানে কি? তার মানে এখানে দেখা যাচ্ছে যে আসলে এই ব্যাপারগুলোকে ইন্ধন জুগিয়েছে ভারত স্যারের কথা মতো, এবং ভারত দেশের জন্মলগ্ন থেকেই বা বিএনপির জন্মলগ্ন থেকেই বিএনপির প্রতি একটা আসলে আর চোখে দেখতো, যেহেতু বিএনপি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বোধে বাংলাদেশি জাতীয়তাবাদের ডাকটা দিয়েছে, এই জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এই পরিবর্তনটা কিন্তু আবার তৈরি হচ্ছে কখন? এই জুলাই বিপ্লবের মাধ্যমে। যদিও স্যার এখানে বলছে যে একটা জিনিস আমরা আশা করছি, যে যেকোনো একটা বিপ্লবের পরে আসলে ক্ষমতায় যেটা আসে সেটা হচ্ছে একটা বিপ্লবী সরকার ক্ষমতায় আসছে, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা গেছে একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে। তো যে সরকারের আসলে অনেক বিষয়ে এখতিয়ার নাই, তো যে কারণে সংস্কারের নির্বাচন নিয়ে আসলে খুব আলোচনা, খুব কোন্দল শুরু হচ্ছে। তো স্যার এখানে আহ্বান করছে যে আসলে যদি খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে ভারত কিন্তু একটা সুযোগ সন্ধানের ব্যাপার থাকে এখানে, এবং এই নির্বাচনের মাধ্যমেই তারা আসলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আবার প্রবেশ করার একটা সুযোগ পেয়ে যাবে। তো এই জন্য বিএনপি এবং জামাতকে একটা পরিপক্কতার পরিচয় দিয়ে তাদের মাঝখানে যে দোষারোপ করার সিস্টেমটা, এইটা যেন তারা বন্ধ করে একটা জাতীয় স্বার্থের কথা চিন্তা যাতে করে, এই চিন্তা করে যেন তারা বিভক্ত না হয়ে যায়। এখানে শুধু ভারত এবং জামাতের সরি বিএনপি এবং জামাতের যে বিভক্তির কথা তাই বলে নাই, বরঞ্চ এখানে শিক্ষার্থীদের কথাও বলছে, যে শিক্ষার্থীরা তো রাজনীতিতে অংশগ্রহণ করতেছে, তো তাদেরকেও আসলে ধৈর্য ধরার কথা বলতেছে। বিদেশি সহায়তার কথা চিন্তা করে তাড়াতাড়ি ক্ষমতায় না এসে তাদেরকেও আসলে জাতীয় স্বার্থের কথা চিন্তা করে যাতে এরকম কোনো ভুল পদক্ষেপ না নেয়, যাতে বাংলাদেশ আবার অন্য কোনো দেশের তলানিতে না চলে যায় বা এই ডিভাইড এন্ড রুল সিস্টেমের আন্ডারে না চলে যায়, এই ব্যাপারটা যাতে আর না হয়, এই জন্য স্যার আহ্বান জানিয়েছে। কেননা এটা যদি আবার হয়, তখন কিন্তু এরা আসলে দেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। তো আসলে জাতীয় ঐক্যের জন্য, এই জাতির সংকট থেকে মুক্তি দিতে পারে আসলে এই জাতীয় ঐক্যটা। তো এটাকেই যাতে আমরা আর শক্ত করতে পারি, এই জন্যই আসলে স্যার আহ্বান করেছেন। ঠিক আছে? তো এই ছিল আজকের মতো প্রতিবেদনটা। ধন্যবাদ সবাইকে।